এমন একটা সময় কল্পনা করুন যখন একের পর এক বড় বড় দুর্নীতিগ্রস্ত লোকের বাড়িতে সিবিআই এর রেড পড়ছে। যেখানে রেড হয় সেখানে সব কিছু একেবারে ওলটপালট হয়ে যায়। বাড়ির এক একটা কোণা খুঁটিয়ে তল্লাশি করা হয়, আর কালো টাকা ট্রাকের পর ট্রাক ভর্তি করে বের করে আনা হয়। সব কিছু এত দ্রুত ঘটে যে কারো সন্দেহ করার সুযোগ পর্যন্ত থাকে না। কিন্তু আসল ধাক্কাটা তখনই লাগে যখন এই সব রেডের পেছনে লুকিয়ে থাকা সত্যটা সামনে আসে। ছবির নাম স্পেশাল ২৬। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। ছবি শুরু হয় সিবিআই এর একটি ইন্টারভিউ রুম দিয়ে। সেখানে দুজন সিনিয়র অফিসার বসে আছেন, অজয় এবং পি.কে. শর্মা। তারা নতুন সিবিআই অফিসার বাছাই করছেন। ঠিক তখনই একটি মহিলা প্রার্থী ঘরে প্রবেশ করে। কোনো আনুষ্ঠানিক পরিচয় নয়, সোজা সাপটা প্রশ্ন, তুমি কেন সিবিআইতে যোগ দিতে চাও? সিবিআই এর ইন্টারভিউ এমনই হয়, চাপপূর্ণ এবং একেবারে সরাসরি। আখেরে সিবিআই হলো ভারতের সবচেয়ে শক্তিশালী তদন্তকারী সংস্থা, যেখানে শুধু তীক্ষ্ণ বুদ্ধি আর সাহসী মানুষরাই টিকে থাকতে পারে। প্রার্থীর উত্তরও ততটাই আত্মবিশ্বাসী। সে বলে সে দুর্নীতির বিরুদ্ধে লড়তে চায় এবং দেশের জন্য কাজ করতে চায়। তার উত্তর অজয় এবং শর্মা দুজনকেই মুগ্ধ করে। এবার গল্পটা এগিয়ে যায়। সিবিআই অফিসার পি.কে. শর্মা, অজয় এবং তাদের টিম নিয়ে একটি বড় অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন। রেডের জন্য লোকাল পুলিশের সাহায্য দরকার হয়, তাই শর্মা এসআই রণবীর সিংকে 4 জন কনস্টেবল সহ ডেকে পাঠান। রাস্তায় দেখা হতেই অজয় রেডের ফাইল রণবীরের হাতে দিয়ে দেয়। টার্গেটের নাম পড়ে রণবীরের চোখ কপালে উঠে যায়। টার্গেট হলো দিল্লির একজন টপ লেভেল মন্ত্রী। কিন্তু সিবিআই এর কাছে ক্ষমতা বা পদ কোনো কিছুই বিষয় নয়। ঠিক সময় পুরো টিম মন্ত্রীর বাড়িতে ঢুকে পড়ে। শর্মা নিজের পরিচয় দিতেই মন্ত্রীর পিএ কোনো কথা জিজ্ঞেস না করেই মাঝখানে কথা বলতে শুরু করে। শর্মা তার গালে সজোরে এক চর কষিয়ে দেয়। এবার শুরু হয় ফুল স্কেল রেড। অজয় আর শর্মা বাড়ির প্রতিটি কোণা তল্লাশি করতে থাকে। তাদের সঙ্গে থাকে যোগেন্দর এবং ইকবাল আলী। রণবীর সিং বাড়ির প্রতিটা এক্সিট সিল করে দেয় যাতে কেউ পালাতে না পারে। কিছুক্ষণের মধ্যেই বাড়ির নানা কোণা থেকে টাকার বান্ডিল বের হতে থাকে। মন্ত্রীর স্ত্রী আলমারির চাবি দিতে অস্বীকার করে। শর্মা এক মুহূর্ত না থেমে অজয়কে বলে, তালা ভেঙে দাও। আলমারি খুলতেই ভেতর থেকে লাখ লাখ টাকা বেরিয়ে আসে। ড্রয়ার, বুকশেলফ, বিছানার নিচে সর্বত্র শুধু টাকা আর টাকা। ঠিক তখনই যোগেন্দর দেওয়ালের পেছনে একটি গোপন চেম্বার খুঁজে পায়। চেম্বার খুলতেই ভেতর থেকে কোটি কোটি টাকা সামনে এসে পড়ে। এমনকি বাইরে দাঁড়িয়ে থাকা মন্ত্রীর গাড়ি থেকেও টাকা পাওয়া যায়। মন্ত্রীর সমস্ত টাকা সিবিআই বাজেয়াপ্ত করে নেয়। রেডের পরে শর্মা মন্ত্রীর কাছ থেকে সই নিতে যায়। মন্ত্রী তাকে এক কোণে নিয়ে গিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করে, কত চাই? অর্থাৎ একেবারে সোজাসুজি ঘুষের প্রস্তাব। মন্ত্রী 2 কোটি টাকার ডিল রাখে, কিন্তু শর্মা টাকা নেওয়ার বদলে মন্ত্রীর গালে পরপর 2টো সজোরে চর মারে। সই নেওয়ার পর শর্মা রণবীরকে বলে তার টিমকে থানায় নিয়ে যেতে, আর জানায় যে সিবিআই অফিসাররা একটু পরেই এফআইআর করার জন্য আসবে। আর ঠিক এখানেই গল্পটা মোড় নেয় অন্যদিকে। রেড শেষ করে যখন অজয় আর শর্মা গাড়িতে করে বেরিয়ে যায়, তখন এক ভয়ঙ্কর সত্য সামনে আসে। এই লোকগুলো আদৌ সিবিআই অফিসার নয়। এরা সকলেই নকল সিবিআই সেজে মন্ত্রীর কালো টাকা লুট করছিল। এবার প্রশ্ন ওঠে, ওরা কি শুধু টাকার জন্য এসব করছিল, নাকি দুর্নীতিগ্রস্ত সিস্টেমকেই তার নিজের পদ্ধতিতে ভেঙে দিচ্ছিল? পরিকল্পনা অনুযায়ী টিম আলাদা হয়ে যায়। অজয় বিমানে মুম্বাই যায়, শর্মা ট্রেনে করে চণ্ডীগড়, আর যোগেন্দর বাসে জয়পুর। 3টি আলাদা শহর, 3টি আলাদা পথ, যাতে কোনো ট্রেস না থাকে। ওদিকে রণবীর সিং যখন এনকোয়ারি করে তখন জানা যায় সিবিআই এর কোনো টিমই সেই মন্ত্রীর বাড়িতে রেড করেনি। তখন কারো বুঝতে বাকি থাকে না ওরা সবাই একটা বড় চালের শিকার হয়েছে। মন্ত্রী যখন এই কথা জানতে পারে তখন তার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। কিন্তু ততক্ষণে অজয়, শর্মা, ইকবাল আর যোগেন্দর কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ কয়েকদিন পর শর্মার মেয়ের বিয়ে, আর সবাই আবার একসাথে হওয়ার
হওয়ার কথা ছিল। মন্ত্রীর কাছে নিজের ইমেজ খারাপ হওয়াটা ততটা বড় সমস্যা ছিল না, কিন্তু তার কালো টাকার কথা বাইরে ফাঁস হয়ে যাওয়াটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। এসিপি স্পষ্ট জানিয়ে দেয় এফআইআর ছাড়া কোনো অ্যাকশন নেওয়া সম্ভব নয়। তখন মন্ত্রী এসিপিকে বলে এসআই রণবীর সিং আর তার কনস্টেবলদের সাসপেন্ড করে দিতে। পরিস্থিতি সামলাতে এসিপি ডিপার্টমেন্টাল এনকোয়ারির অজুহাতে সবাইকে কয়েকদিনের জন্য সাসপেন্ড করে দেয়। ওদিকে অজয় আর তার পুরো টিম শর্মার বাড়িতে পৌঁছে যায়। সেখানে ধুমধাম আর জাঁকজমকের সঙ্গে শর্মার মেয়ের বিয়ে হয়। বিয়ে শেষ হওয়ার পর ফেরার সময় শর্মা অজয়কে জিজ্ঞেস করে এরপর পরের টার্গেট কোনটা। অজয় এক মুহূর্ত না ভেবে বলে কলকাতার বড় বাজার। শর্মা বলে এবার আরও বড় কিছু করতে হবে, কিন্তু এত বড় অপারেশনের জন্য আরও লোক লাগবে, মানে খরচও বেশি। অজয় তাকে কিছু টাকা আর টিকিট দিয়ে বলে পরের প্ল্যানের জন্য রেডি থাকতে। এখানে ছবিতে এন্ট্রি হয় একজন আসল সিবিআই অফিসারের, নাম ওয়াসিম খান। ওয়াসিম একজন সৎ আর তীক্ষ্ণ সিবিআই অফিসার। অফিসে গেলে ডিরেক্টর তাকে একটি নতুন কেস দেয়, যেখানে কিছু লোক নকল সিবিআই সেজে একজন মন্ত্রীর বাড়ি থেকে পুরো কালো টাকা লুট করে নিয়ে গেছে। ওয়াসিম বলে এই কেস তো পুলিশও হ্যান্ডেল করতে পারে, কিন্তু ডিরেক্টর জানায় গত 1 বছরে এমন 10-12টা কেস হয়েছে যেখানে নকল সিবিআই বা নকল ইনকাম ট্যাক্স অফিসার সেজে দুর্নীতিগ্রস্ত লোকদের লুট করা হয়েছে। কালো টাকার ভয় কেউ অভিযোগ করে না, আর সেই কারণেই এই নকল লোকগুলো সহজেই বেঁচে যায়, আর এর ফলে আসল সিবিআই এর ইমেজ মার খাচ্ছে। এই কেসেই সাসপেন্ড হওয়া এসআই রণবীর সিং নিজেই সিবিআইয়ের কাছে আসে। ডিরেক্টরের কথায় ওয়াসিম তার সঙ্গে দেখা করে। পুরো ঘটনা শোনার পর ওয়াসিম তাকে খোঁচা দেয়, কিন্তু রণবীর একদম সোজা কথা বলে আমি আমার ভুল শুধরাতে চাই। সিবিআই যদি সাহায্য করে তাহলে আমি ওদের ধরিয়ে দেব, আর যদি সাহায্য না করে তাহলে আমি একাই ওদের ধরব। রণবীরের আত্মবিশ্বাস দেখে ওয়াসিম সঙ্গে সঙ্গে কেসটা নিজের হাতে নিয়ে নেয়। সিবিআই আগের সব নকল রেড কেস খতিয়ে দেখে তার প্যাটার্ন ম্যাচ করতে শুরু করে। ওদিকে অজয় আর তার গ্যাং কলকাতার বড় বাজারে পৌঁছে যায়। এবার ওরা ইনকাম ট্যাক্স অফিসার সেজে আসে। টার্গেট একটা গয়নার দোকান, কিন্তু বড় একটা গন্ডগোল হয়ে যায়। ভুল করে ওরা ঢুকে পড়ে অন্য দোকানে, যেখানে আগে থেকেই আসল সিবিআই টিম উপস্থিত। ওখানে ওয়াসিম নেই, শুধু লোকাল সিবিআই অফিসাররা আছে যারা এই নকল রেডগুলোর ব্যাপারে কিছুই জানে না। অজয় একদম না ঘাবড়ে পুরো আত্মবিশ্বাসের সঙ্গে বলে দেয় ভুল দোকানে ঢুকে পড়েছে। শর্মা একটু নার্ভাস হয়ে পড়ে, কিন্তু অজয়ের আত্মবিশ্বাস পুরো পরিস্থিতি সামলে নেয়। এরপর ওরা ঠিক গয়নার দোকানে ঢোকে। এখন যা হওয়ার সেটাই শুরু হয়। প্রতিটা ড্রয়ার, প্রতিটা তাক, প্রতিটা কোণা তল্লাশি, একটার পর একটা ক্যাশের বান্ডিল বেরোতে থাকে। এখন সমস্যা হয় এত টাকা নিয়ে বেরোনো। শর্মা বুঝতে পারে না কিভাবে বাঁচবে। ঠিক তখন অজয় এমন এক চাল দেয় যা সবাইকে নাড়িয়ে দেয়। আসল সিবিআই অফিসারদের সাহায্যে পুলিশকে বলে লাগেজগুলো সোজা তাদের গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। এইভাবেই এই অপারেশনটাও সফল হয়ে যায়। পরদিন সকালে পুরো খবরটা ওয়াসিমের কাছে পৌঁছয়। সে নিশ্চিত হয়ে যায় যে গ্যাংকে সে খুঁজছিল এরা সেই গ্যাং। ইচ্ছাকৃতভাবেই ওয়াসিম এই কেসটা খবরের কাগজে ছাপায়, যাতে অজয়ের গ্যাং নার্ভাস হয়ে পড়ে। এই প্ল্যানের প্রভাব শর্মার ওপর পড়ে। সংবাদপত্র পড়ে সে ভয় পেয়ে যায়, কিন্তু অজয় একদম শান্ত থাকে। সে শর্মাকে বলে মুম্বাইয়ে একটা শেষ আর সবচেয়ে বড় অপারেশন করব। শর্মার সঙ্গে দেখা করার পর অজয় সরাসরি তার গার্লফ্রেন্ড প্রিয়ার কাছে যায়। প্রিয়া একজন স্কুল টিচার আর অজয়কে খুব ভালোবাসে। প্রিয়ার ভয় থাকে যদি অজয়ের কিছু হয়ে যায় তাহলে তার পরিবার অন্য কোথাও বিয়ে ঠিক করে দেবে, কিন্তু অজয় তাকে কথা দিয়েছিল সে এই বিয়ে হতে দেবে না, আর প্রিয়াকে নিয়ে সবকিছু ছেড়ে দূরে কোথাও চলে যাবে। অজয় প্রিয়াকে জানিয়ে দেয় মুম্বাইয়ে গিয়ে সে তার শেষ আর সবচেয়ে বড় কাজটা করতে চলেছে। প্ল্যানটা একেবারে পরিষ্কার ছিল। অপারেশন শেষ হওয়ার পর অজয় প্রিয়াকে সঙ্গে নিয়ে চলে যাবে, আর দুজন সরাসরি দিল্লি এয়ারপোর্টে গিয়ে মিলিত হবে। কিন্তু প্রিয়ার মন এখনও পুরোপুরি অজয়ের ওপর ভরসা করতে রাজি হয় না। ওদিকে সিবিআই এর তদন্তে বড় অগ্রগতি হয়। ওয়াসিমের টিম শর্মার নাম আর ঠিকানা বের করে ফেলে। রণবীর প্রস্তাব দেয় চণ্ডীগড় থেকেই শর্মাকে গ্রেফতার করা হোক, কিন্তু ওয়াসিম তাকে থামিয়ে দেয়। ওয়াসিম বলে গ্রেফতার করলেও 2 দিনের মধ্যে জামিনে বেরিয়ে যাবে, ওর বিরুদ্ধে সাক্ষ্য দিতে কেউই সামনে আসবে না। এই কারণেই ওয়াসিম এক নতুন প্ল্যান করে, ফোন ট্যাপিং। সিবিআই এর এক এজেন্টকে
টেলিফোন অপারেটর সাজিয়ে শর্মার বাড়িতে পাঠানো হয়। সে বলে ল্যান্ডলাইনে টেকনিক্যাল সমস্যা হয়েছে। শর্মা অবাক হয়ে যায়, কারণ বাড়ি থেকে কেউই কোনো অভিযোগ করেনি। তবু অপারেটর ফোন চেক করার জেদ করে। ফোন খুলতে খুলতে রিপেয়ারের অজুহাতে সে ভেতরে একটা ছোট্ট মাইক্রোফোন বসিয়ে দেয়। এবার থেকে শর্মার প্রতিটা ফোন কল সিবিআই শুনতে পারবে। এই সময় অজয় মুম্বাইয়ের একটি হোটেলে চেক ইন করে ফেলে। সে শর্মাকে ফোন করে বলে ইকবাল আর যোগেন্দ্রকে নিয়ে দিল্লি এয়ারপোর্টে পৌঁছতে। 3 জনের ফ্লাইটের টিকিট আগে থেকেই বুক করা ছিল। অজয় এটাও জানায় যে মুম্বাই এয়ারপোর্টে সে নিজেই তাদের রিসিভ করবে। ফোনের ওপার থেকে এই সব কথাবার্তা সিবিআই শুনে ফেলে। ওয়াসিমের টিম সঙ্গে সঙ্গেই অজয়ের হোটেলের ঠিকানা আর রুম নাম্বার ট্রেস করে ফেলে। ওয়াসিম শর্মার পেছনে একজন অফিসার লাগিয়ে দেয় আর একই সঙ্গে মুম্বাই যাওয়ার ফ্লাইটের টিকিট বুক করায়। শর্মা, ইকবাল আর যোগেন্দ্র মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত সিবিআই তাদের পিছু নিতে থাকে। মুম্বাই পৌঁছে 3 জনই অজয়ের সঙ্গে সেই একই হোটেলে ওঠে। অজয় সবাইকে জানায় এবারের টার্গেট অপেরা হাউসের একটা বিশাল গয়নার শোরুম। শুরুতে সবাই একটু ভয় পেয়ে যায়, কিন্তু লাভের হিসেব কষতেই তাদের চোখে লোভের ঝিলিক দেখা যায়। তবে এত বড় অপারেশনের জন্য আরও লোক দরকার। কিন্তু অজয় এর সমাধান আগেই ভেবে রেখেছিল। সে খবরের কাগজে সিবিআই নিয়োগের একটি নকল বিজ্ঞাপন ছাপায়। পরদিন সকালে মানুষজন যেই না খবরের কাগজ খোলে, অনেকেই ইন্টারভিউ দিতে প্রস্তুত হয়ে যায়। ওদিকে ওয়াসিমও তার টিম নিয়ে মুম্বাই পৌঁছে গেছে। অজয় যে নকল সিবিআই অফিসার নিয়োগ করছে এই খবর পেয়ে ওয়াসিম বুঝে যায় এই গ্যাং কিছু একটা বড় প্ল্যান করছে। ওয়াসিম তার টিম থেকে 2 জন অফিসার বেছে নেয়, যারা আন্ডারকভার হিসেবে এই ইন্টারভিউতে অংশ নেবে। পরদিন ঠিক সময় ইন্টারভিউ শুরু হয়। ইন্টারভিউয়ের স্টাইল এতটাই প্রফেশনাল ছিল যে কেউই সন্দেহ করার সুযোগ পায় না যে এরা নকল। সন্ধে 5টা পর্যন্ত একটার পর একটা ইন্টারভিউ নেওয়ার পর 26 জনকে সিলেক্ট করা হয়। অজয় এই গ্রুপের নাম দেয় স্পেশাল 26। সে জানায় এই সিলেকশন এখনও ফাইনাল নয়। পরদিন সকালে রিপোর্টিং হবে, শর্মা ট্রেনিং দেবে, তারপর হবে একটা প্র্যাকটিক্যাল টেস্ট যেখানে প্রেশার হ্যান্ডলিং চেক করা হবে। এই 26 জনের মধ্যেই সিবিআই এর 2 জন আন্ডারকভার অফিসারও থাকে। এদিকে প্রিয়ার বাড়িতে তার বিয়ের প্রস্তুতি চলতে থাকে, কিন্তু প্রিয়া এখনও অজয়ের ওপর ভরসা করে আর অজয় তাকে হতাশ করে না। সে একজন লোকের হাতে প্রিয়ার জন্য টাকা আর টিকিট পাঠায় আর বলে ঠিক সময় এয়ারপোর্টে পৌঁছতে। এদিকে রাতে কেউ শর্মার ঘরের দরজায় নক করে। দরজা খুলতেই একটা পিস্তল সরাসরি তার দিকে তাক করা। সামনে দাঁড়িয়ে থাকে আসল সিবিআই অফিসাররা। শর্মা কাঁদতে কাঁদতে ওয়াসিমের সামনে পুরো প্ল্যান ফাঁস করে দেয়। পরদিন সকালে 26 জনকে বাসে করে হোটেল থেকে গয়নার দোকানে নিয়ে যাওয়া হবে আর আধ ঘন্টার মধ্যেই প্রায় 2 কোটি টাকার মাল চুরি করা হবে। শর্মা আরও জানায় যে অজয় একসময় নিজেও সিবিআই অফিসার হতে চেয়েছিল। লিখিত পরীক্ষায় সে পাশ করেছিল, কিন্তু ইন্টারভিউতে রিজেক্ট হয়ে যায়। সেই দিনের পর থেকেই অজয় শুধু টাকা লুট করছে না, বরং সিবিআইয়ের ওপর নিজের জমে থাকা ক্ষোভও মেটাচ্ছে। ওয়াসিম শর্মাকে নির্দেশ দেয় আগামীকাল একদম স্বাভাবিকভাবে আচরণ করবে। প্ল্যান যেমন আছে ঠিক সেভাবেই চলবে। ওয়াসিম চায় অজয়কে হাতে নাতে ধরতে। শর্মাকে সতর্ক করে দিয়ে ওয়াসিম ঘর থেকে বেরিয়ে আসে আর লবিতেই সোজা অজয়ের সঙ্গে ধাক্কা খায়। অজয়কে দেখেই ওয়াসিম চিনে ফেলে, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায় না। হোটেলের লাউঞ্জে গিয়ে সে অজয়ের পাশেই বসে, আস্তে করে হ্যালো বলে, নিজেকে সরকারি কর্মচারী বলে পরিচয় দেয়। 2 জন একসঙ্গে ড্রিঙ্কস খায়। উঠে যাওয়ার সময় ওয়াসিম ইচ্ছে করেই পকেট থেকে একটা টাকা ফেলে দেয় আর অজয়কে জিজ্ঞেস করে এই টাকাটা কি আপনার? অজয় এক মুহূর্ত না ভেবে টাকাটা নিজের বলে দাবি করে। ওয়াসিম হালকা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু মনে মনে একটা কথা পরিষ্কার হয়ে যায়, অজয় শেষ আর খুব দূরে নয়, আর সেই শেষটা ওয়াসিম নিজেই ঘটাবে। পরদিন সকাল, শর্মা একেবারে প্ল্যান অনুযায়ী স্বাভাবিক আচরণ করতে থাকে। ওদিকে অজয়ের পুরো টিম ফাইনাল অপারেশনের জন্য প্রস্তুত। এই সময়ই ওয়াসিম আগেভাগেই গয়নার দোকানে পৌঁছে যায়। সিবিআইয়ের নাম শুনেই দোকানের মালিকের মুখ ফ্যাকাশে হয়ে যায়। ওয়াসিম তাকে শান্ত করে বলে বিকেল 3টের আশেপাশে এখানে নকল সিবিআই রেড করবে। এই কারণেই ওয়াসিমের মাস্টার প্ল্যান, দোকান থেকে সব আসল গয়না সরিয়ে পাশের ওয়ার্কশপে নিয়ে যাওয়া হবে আর শোরুমে রাখা হবে নকল গয়না।
একই সঙ্গে কিছু আসল সিবিআই অফিসার কাস্টমার সেজে দোকানের ভেতরে থাকবে। মাত্র 20 মিনিট দূরের একটা ওয়ার্কশপে সব আসল গয়না নিরাপদে সরিয়ে ফেলা হয়। ওয়াসিম দোকানের চারপাশে স্নাইপার আর ব্যাকআপ নিয়ে পুরো টিম মোতায়েন করে। ওদিকে হোটেলেও সিবিআই অজয়ের প্রতিটা মুভমেন্টের ওপর নজর রাখে। অজয় শর্মাকে বলে 26 জনের টিমকে বাসে করে নিয়ে যেতে, আর সে নিজে ইকবাল আর যোগেন্দ্রকে নিয়ে আলাদা গাড়িতে যাবে। শর্মা সবাইকে বাসে তুলে রওনা দেয়, কিন্তু গয়নার দোকানের দিকে না গিয়ে সেই বাসটা সোজা পুলিশ হেডকোয়ার্টারের সামনে থামিয়ে দেয়। শর্মা সবাইকে বলে পেপার ওয়ার্ক শেষ হতে দাও, তারপর রেডে বেরোবো। ওদিকে অপেরা হাউসের শোরুমের বাইরে ওয়াসিম অপেক্ষা করতে থাকে, কিন্তু শর্মা আর ফেরে না। এই ফাঁকে শর্মা অজয়ের সঙ্গে সোজা ওয়ার্কশপে পৌঁছে যায়। সেখানে তাদের সঙ্গে দেখা হয় রণবীর আর শান্তির, আর এখানেই ফাঁস হয় পুরো কাহিনীর সবচেয়ে বড় প্ল্যান। আসল সত্যটা হলো রণবীর শুরু থেকেই অজয়ের টিমের একজন ছিল। সে পুলিশ অফিসার সেজে সিবিআইয়ের কাছে গিয়েছিল, বিশ্বাস অর্জন করেছিল যে সে অজয়কে ধরতে সাহায্য করবে, কিন্তু বাস্তবে সে সিবিআইকে চালাচ্ছিল অজয়ের প্ল্যান অনুযায়ী। অজয় গয়নার দোকানে না গিয়ে সোজা ওয়ার্কশপে রেড করে, যেখানে সব আসল গয়না আগেই রাখা ছিল। মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্রায় 2 কোটি টাকার মাল সাফ করে দেয় তারা। অজয় আগেই জানতো নিরাপত্তার জন্য সিবিআই গয়নাগুলো ওয়ার্কশপে সরিয়ে নেবে, আর এই তথ্য তাকে দিয়েছিল রণবীর। শোরুমে সরাসরি লুট করা ছিল ঝুঁকিপূর্ণ, কিন্তু সিবিআই নিজেরাই কাজটা সহজ করে দিয়েছিল। সিবিআইকে ব্যবহার করেই অজয় খেলেছিল তার সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। ওদিকে ওয়াসিম অনেকক্ষণ ধরে গয়নার দোকানের বাইরে অপেক্ষা করে, কিন্তু কোনো রেড হয় না। কিছুক্ষণ পর ওয়ার্কশপ থেকে ফোন আসে, লুট হয়ে গেছে। এই খবর শুনে ওয়াসিমের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সেই মুহূর্তে সে বুঝে যায় রণবীর কখনোই আসল পুলিশ ছিল না। অজয় সিবিআইকে নিজের জালে ফাঁসিয়ে দিয়েছে। তার পুরো কেরিয়ারে এই প্রথম কেউ তাকে এত বড় ধোঁকা দিল। ওদিকে প্রিয়া অজয়ের পাঠানো টিকিট নিয়ে সোজা এয়ারপোর্টে পৌঁছে যায়। সে অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু অজয় আসে না। হতাশ হয়ে সে ফিরে যেতে শুরু করে, আর ঠিক তখনই পেছন থেকে অজয়ের গলা শোনা যায়। প্রিয়া ঘুরে তাকায়, অজয় তার সামনে দাঁড়িয়ে। দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসে আর নতুন জীবনের পথে হাঁটা শুরু করে। কয়েকদিন পর ওয়াসিমের কাছে একটি মানি অর্ডার আসে। টাকার অঙ্ক 100 টাকা। হোটেলে যে টাকা ওয়াসিম অজয়ের কাছে জানতে চেয়েছিল, সঙ্গে ছিল একটি নোট, একজন সৎ অফিসারের টাকা আমি রাখতে পারি না। ঠিক সেই সময় সিবিআই হেডকোয়ার্টার থেকে ওয়াসিমের কাছে ফোন আসে। অজয় সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেছে। আর পরের দৃশ্যে আমরা দেখি অজয় আর শর্মাকে দুবাইয়ের ক্রিকেট স্টেডিয়ামে। মানে অজয় এখন সিবিআইয়ের নাগালের থেকে অনেক দূরে চলে গেছে। এবার একটা প্রশ্ন থেকেই যায়, অজয় আর তার গ্যাং কি সত্যিই চোর ছিল, নাকি দুর্নীতিগ্রস্তদের লুট করা আধুনিক যুগের রবিনহুড? আপনি কি মনে করেন অজয় কি ভিলেন ছিল, নাকি একজন মাস্টারমাইন্ড হিরো? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।